জন বার্নস, লিনেকার এদের সাথে পরিচিত, কারণ তখন কিন্তু বিটিভি ওই এফএ কাপটা দেখাতো 78-এ। যদিও আর্জেন্টিনা জিতলো, কিন্তু সেটা নিয়ে কিন্তু এখানে এত বেশি হইচই হয়নি, কারণ তখন তো এরকম আমরা লাইভ খেলা দেখতাম না। লন্ডনে আপনি বড় হয়েছেন, ওখানকার যারা ফুটবল ফ্যান রয়েছে ওদের মধ্যে ওরা স্কটল্যান্ডকে দেখতে পারে না, আর্জেন্টাইনদের প্রতি ওদের এক ধরনের এনমসিটি রয়েছে। আই এম নট গোইং টু সে হেট্রেড, বাট এনমসিটি রয়েছে, বাট দে লাভ ম্যারাডোনা। ম্যারাডোনাকে তারা যেহেতু খেলোয়াড় হিসেবে তারা পছন্দ করে, কিন্তু আমি এমন কোন তো এখন পর্যন্ত ইংরেজ দেখিনি যার মনে ওই গোলটা নিয়ে ক্ষোভ নেই। ইংল্যান্ড টিম যে সেকেন্ড রাউন্ড তার যে ম্যাচটা পরে আর্জেন্টিনার সাথে পরে, এবং সেখানে ইংল্যান্ড টিম 1-0 গোলে জিতে যায়, যে গোলটা হাত দিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডেরই জিততে হবে বিশ্বকাপ, আর কোনো দল নাই। বিশ্বকাপ 2026 নিয়ে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে স্বাগত আপনাদের সবাইকে। সঙ্গে রয়েছে আমি রুবাইদ ইফতেখার, এবং আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন ফুটবল অ্যানালিস্ট এবং ফুটবল রাইটার তহিদ ফিরোজ। তহিদ ভাই, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ, ম্যাচ forged in history, of course, absolutely, এবং you've seen them a lot. I've seen them quite a lot. So আপনি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু প্রথম বলেন যে আপনার ফার্স্ট এনকাউন্টার আর্জেন্টিনা ইংল্যান্ড, হাউ ওয়াজ দ্যাট এক্সপেরিয়েন্স? একদম, এটা তো অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা, আনফরগেটেবল। Was it 86? It was 86. Right. 86. কিন্তু তারও 4 বছর আগে একটু আমাদের ইতিহাসের দিকে একটু তাকাতে হয়। সেটা হচ্ছে গিয়ে ফকল্যান্ডস যুদ্ধের সময়। তো আর্জেন্টিনাতে তখন তো একটা সামরিক শাসন চলছিল, এবং তারা তাদের দেশের ভিতরে যে সমস্ত সমস্যা ছিল, যেমন প্রচণ্ড পরিমাণে তখন অর্থনৈতিক কষ্ট মানুষের, তারপরে একটা ডার্টি ওয়ার চালাচ্ছিল, যে যারা আর্জেন্টিনার সেই সামরিক শাসনের বিরোধী তাদেরকে গুম করে ফেলা হতো। তো এই সমস্ত থেকে সবার দৃষ্টি সরানোর জন্য আর্জেন্টিনা তখনকার সামরিক শাসক যিনি ছিলেন ভিডালা গভর্নমেন্ট, তারা চিন্তা করলো যে একটা যদি আমরা যদি এই দ্বীপটাকে নিয়ে নিতে পারি, তাহলে সবার সামনে দেখাতে পারবো যে একটা আমরা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আমরা একটা বিজয় পেলাম। মানুষের সব চিন্তা ভাবনা এই অভ্যন্তরীণ সমস্ত সমস্যা থেকে চলে যাবে ওটার দিকে। তো আমরা আমাদের সমস্যাগুলো এখানে তারা ভুলে যেতে পারবে। তো এইটার থেকেই তারা কিন্তু ওই দ্বীপে দখল করে। তখন কিন্তু ইংল্যান্ড তারা রিটালিয়েট করে, তারা প্রত্যুত্তরে তারা একটা বিশাল নৌবহর পাঠায়, যেটা তখন আমার এখনো মনে আছে নিউজ উইকে একটা প্রচন্ড বিখ্যাত খাবার, সেখানে লেখা ছিল দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক, স্টার ওয়ার্স থেকে নিয়ে। হ্যাঁ, তো এইটার প্রেক্ষাপটে কিন্তু আসে 86 খেলাটা, টান উত্তেজনাময় খেলা। কিন্তু তখন কিন্তু আমাদের অনেকের বাসায় কিন্তু সাদা কালো টিভি ছিল, যেমন আমি কিন্তু খেলাটা দেখেছি সাদা কালো টিভিতেই। তো অবশ্যই সেটা একটা বিশাল উত্তেজনাকর খেলা ছিল। আসলে বাংলাদেশে যে আর্জেন্টিনার যে উন্মাদনা, সেটা কিন্তু শুরু হয় ওই সময় থেকে। এর আগে কিন্তু মানুষ হয়তো আর্জেন্টিনা, তহিদ ভাই, জাস্ট কামিং অন টু দ্যাট পয়েন্ট, আপনি আর্জেন্টিনা ইংল্যান্ডের কথা বলছিলেন 86-এ। ততদিনে কি আপনারা ডিয়েগো ম্যারাডোনা, বুরুশাগা, পম্পিডো, কিংবা ইংল্যান্ডের আমি যদি লিনেকার, জন বার্নস, ফেনউইক, বুচার, এই নামগুলোর সাথে পরিচিত? আমরা কিন্তু জন বার্নস, লিনেকার এদের সাথে পরিচিত, কারণ তখন কিন্তু বিটিভি ওই এফএ কাপটা দেখাতো। তো এফএ কাপটা দেখাতো কিন্তু অনেক আগে থেকে, সেই 70-এর দশকের শেষ থেকে। তো আমরা কিন্তু ইংলিশ লিগ আমাদের দেশের লোকজন অনেক আগে থেকে দেখে আসে। It's not a new phenomenon, It's right? not a new phenomenon, no. It's been going on for quite some time, and people were accustomed to watching English teams playing different tiers, FA Cup. At that time, they did not have the Premier League. It was just the FA Cup. So people were accustomed to it. তারা জানতো যে এইভাবে রেগুলার খেলা হয় দেখে। Since you talked about Argentina, we knew Argentina stars before Maradona. আরো কিছু তারকা খেলোয়াড় ছিল, মারিও ক্যাম্পাস, আরেকজন দুর্দান্ত খেলোয়াড় ছিল, ভালদানো, না, অসভালদো আর্ডিলেস, টটেনহ্যামে খেলতো। হ্যাঁ, টটেনহ্যাম, অ্যাবসলিউটলি, অসভালদো আর্ডিলেস, যিনি কিন্তু পরে একটা সিনেমায় অভিনয় করেছেন, এসকেপ টু ভিক্টরি, পেলে এবং সেলেনের সাথে। সো 78-এ আরেক যেমন এখানে মেসি, ম্যারাডোনা, মারিও ক্যাম্পাস, he was the star. He was, I would say, the messiah of the Argentine team in 78. But unfortunately, we did not get
much chance to see that Argentine team play because it was not telecast live. ওই ওয়ার্ল্ড কাপটা আসলে তহিদ ভাই যেটা আমি পড়েছি অফকোর্স পরে ইন দ্য হিস্ট্রি বুকস ওটাতে ম্যারাডোনাকে নেওয়ার কথা বাট হি ওয়াজ টু ইয়াং সিজার লুইস মেনোত্তি ওকে নেন নাই বাট 82 ছিল 82 তে ছিল কিন্তু তাকে লাল কার্ড দেখে ম্যারাডোনার আই থিংক ওয়ার্ল্ড স্টেজে প্রথম আবির্ভাব 1979 যুব বিশ্বকাপ দিয়ে যেটা হ্যাঁ, বাংলাদেশে absolutely. দেখানো হয়েছিল হ্যাঁ absolutely. এনিথিং অন দ্যাট আপনার মনে আছে কিনা ওইটা আসলে সত্যি কথা আমরা তখন ম্যারাডোনাকে মানুষ এইভাবে এরকম ফলো করে না আর আর্জেন্টিনা বলতে যে উন্মাদনাটা তখন এই দেশে ছিল না ওরকম কারণ আমরা তো সরাসরি খেলাটা দেখতে পারতাম না ব্রাজিলের উন্মাদনা ছিল কারণ আমাদের পাঠ্য বইতে আমরা কিন্তু কালো মানুষ পড়ে এসেছি রাইট আমিও পড়েছি 90s এ অ্যাবসলিউটলি আমরা তো 70s এ পড়ে Right. একই গল্পটা গল্প একই সুতরাং আমরা পড়ে এসেছি সবাই জানি যে ব্রাজিল দুর্দান্ত শক্তিধর দেশ হ্যাঁ তো টাইটান ইন দ্য ওয়ার্ল্ড অফ ফুটবল তো আমরা জানি সেটা তো সেই থেকে আর কি তো এটা ফলোইং শুরু হলো পরে 78-এ যদিও আর্জেন্টিনা জিতলো কিন্তু সেটা নিয়ে কিন্তু এখানে এত বেশি হইচই হয়নি কারণ তখন তো এরকম আমরা লাইভ খেলা দেখতাম না মানুষ জানতো যে হ্যাঁ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারপরে 84-তে আর্জেন্টিনার টিম তারা কিন্তু কলকাতায় খেলতে এসেছিল নেহেরু কাপে সেখানে কিন্তু বুড়ুচাগা ছিলেন ম্যারাডোনা ছিলেন তো যাই হোক সেখানে এসে সেখানে ইন্ডিয়ার সাথে তারা 1-0 গোলে জিতেছিল তো আর্জেন্টিনার প্রথম যেই উন্মাদনাটা প্রথম যে শুরু হলো এটা 86-তে কারণ ম্যারাডোনাকে দিয়ে কারণ ম্যারাডোনা তখন তার ফর্মের তুঙ্গে 82 তে ম্যারাডোনা খেলেছিলেন ওয়ার্ল্ড খেলেছিলেন কাপে কিন্তু they got a red card রেড কার্ড ব্রাজিলের যেতে against হয়েছিল হ্যাঁ ওটা নিয়ে কোনো উত্তেজনা ছিল না বাংলাদেশে না if you remember তখন ওরকম কোনো উত্তেজনা হয়নি প্রথম কথা তখন কিন্তু বেশিরভাগ খেলা ধারণকৃত হয়ে দেখানো Recorded. হতো হ্যাঁ খুব কম খেলায় লাইভ দেখানো হতো Right. আর তখন কিন্তু সবার দৃষ্টি কিন্তু অনেকটা ইউরোপিয়ান দলগুলোর দিকে রুমেনিগে পাওলো রসি ওরা জার্মানি আছে ইতালি ইটালি আছে হ্যাঁ ইটালি আছে তারপরে পোল্যান্ড ছিল খুব ভালো একটা বনিয়াক ছিল অ্যাবসলিউটলি হ্যাঁ লাসো ছিল হ্যাঁ ওই টিমটা খুব ভালো সো তো এইদিকে সবার দৃষ্টি ছিল আর কি Right. তো আর্জেন্টিনা এসে সবার নজর কাড়লো 86-তে আর্জেন্টিনা ইংল্যান্ডের যে আপনি ম্যালভিনাস ওয়ারটা বলেন বা ফকল্যান্ডস ওয়ার ওরা যেটা বলে হ্যাঁ। তারপর থেকে যে রাইভালরিটা গ্রো করেছে আমরা কিন্তু ওটার একটা সেকেন্ড এপিসোড সর্ট অফ 98 এ দেখলাম 98-এ দেখলাম টু অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক টিমস দুর্দান্ত দুটো দল এট ইচ আদার অ্যাবসলিউটলি বেকহ্যামের ওই Daggers- টেন লায়ন এন্ড Daggers drawn precisely এটা হ্যাঁ। কিন্তু একটা ডেইলি সানের প্রবাবলি আমি পরে আচ্ছা, দেখেছি okay, কভারটা okay, একটা হ্যাঁ। হেডলাইন ছিল Headline ছিল, 10 okay. লায়ন্স এন্ড I আ know. ডাঙ্কি কারণ বেকহ্যাম একটা রেড কার্ড রেড কার্ড পেল 98 75 মিনিট কিন্তু ইংল্যান্ডকে 10 জন নিয়ে খেলতে Right. হয়েছিল আর ওই টিমে কিন্তু দুইটা দলই দুর্ধর্ষ একদিকে ওয়েন বেকহাম শেরার শেরিংহাম হ্যাঁ ডেভিড সিম্যান ছিলেন সিমন গোলকিপার রাইট আরেকদিকে ব্যাটিস্টুটা, ভেরন ছিল আয়ালা ওর্টেগা ক্রেসপো হ্যাঁ তারপরে এই দুর্দান্ত টিম হ্যাঁ সো সিমিওনি তো ওই টিমটা আর্জেন্টিনার মারাত্মক এবং খেলাটা কিন্তু 2-2 সমতা শেষ হওয়ার পর তারপরে তো পেনাল্টিতে যেটা হ্যাঁ স্যার ইংল্যান্ডস হুডু সবাই Right. বলে এবং কার্লোস রোয়া ওয়াজ ফ্যান্টাস্টিক ফর Precisely, আর্জেন্টিনা দুটো absolutely. শট থেকে হ্যাঁ হ্যাঁ সো তো ওই সময় কিন্তু প্রচন্ড উত্তেজনা ছিল 98-এ তখন আমি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক আমার এখনো মনে আছে স্পষ্ট মনে আছে যে ওই ম্যাচটা নিয়ে তখনও সেই ম্যাচের কথা বলতে গিয়ে সবাই ফিরে গেল 82-তে 86 ফকল্যান্ড যুদ্ধের দিকে এবং যদি একটু আমরা ওই ম্যাচটার ভিডিও পাওয়া যায় ইউটিউবে গেলে পাওয়া যায় দেখলে বোঝা যাবে যে ম্যাচটার মধ্যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটার ছায়া কতটুকু প্রভাব ফেলেছে বেকহ্যামের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তার ভাষা দেখলে তার অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় তার যে মনোভাব কেন যুদ্ধাংদেহী একটা মনোভাব নিয়ে সবাই নেমেছে মাঠে সুতরাং এটা ছায়া থেকে যায় তহিদ ভাই আই এম শিওর ইউ বিন টু ইংল্যান্ড রাইট এবং I grew up in London. হ্যাঁ লন্ডনে আপনি বড় হয়েছেন ওখানকার যারা ফুটবল ফ্যান রয়েছে ওদের মধ্যে ওরা স্কটল্যান্ডকে দেখতে পারে না আর্জেন্টাইনদের প্রতি ওদের এক ধরনের এনমসিটি রয়েছে আই এম নট গোইং টু সে হেট্রেড বাট এনমসিটি রয়েছে বাট দে লাভ ম্যারাডোনা মানে এই ডাইকোটমিটা কেন আসলে কি লেট মি বি ভেরি ক্লিয়ার ওইখানে এটা স্কটল্যান্ড আসলে স্কটিশরা দেখতে পারে না ইংল্যান্ডকে রাইট ইংল্যান্ডের কিন্তু চায় যে স্কটিশরা Right. তাদেরকে পছন্দ করবে পছন্দ করো বা স্কটিশ তাদের ইংল্যান্ডের প্রতি এক ধরনের বিদ্বেষপনা রয়ে আছে সত্যি কথা বলতে আমারই ক্লাসমেট ছিল স্কটিশ তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে ইংল্যান্ডের সাথে যদি অন্য কোনো তৃতীয় দলে খেলা হয়
কোন দলকে সে সমর্থন দেবে, সে কিন্তু অকপটে বললো যে কোনোদিন ইংল্যান্ডকে না। অফ কোর্স এটাই হচ্ছে আসলে যে আজকে যে একটু পরে ফাইনালটা হবে ওরা আর্জেন্টিনাকে সাপোর্ট করছে স্কটিশরা। It's amazing. I asked this question when we were in London. He was studying in London. We were at the LSJ, London School of Journalism. He was my classmate. And he said it unequivocally. I'm not going to support England. So এখান থেকে বোঝা যায় যে তাদের যে বিদ্বেষটা। কিন্তু ওই যে আর্জেন্টিনার ম্যারাডোনার ব্যাপারটা হয়েছে কি যে একটা ক্ষোভ আছে, এটা ঠিক আমি বিদ্বেষ বলবো, একটা ক্ষোভ, ইন্ডিগনেশন, যে ওই হাত দিয়ে গোল করে জিতে গেল, ইন্ডিগনেশন। এখন এই ম্যারাডোনাকে তারা যেহেতু খেলোয়াড় হিসেবে তারা পছন্দ করে, কিন্তু আমি এমন কোন তো এখন পর্যন্ত ইংরেজ দেখিনি যার মনে ওই গোলটা নিয়ে ক্ষোভ নেই, ঠিক আছে? তো এবং সবচেয়ে মজা করেছে একটা ইংরেজি একটা ব্রিটিশ ফিল্মের কথা যদি বলি, মাইক ব্যাসেট ইংল্যান্ড ম্যানেজার, এটা আপনি মনে দেখেছেন? হ্যাঁ, ওখানে কিন্তু দেখানো হয় যে একটা ইংল্যান্ড টিম সেটা খেলতে যায় ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ, এবং সেখানে গল্পটা অবশ্যই কাল্পনিক, দেখা যায় যে ইংল্যান্ড টিম যে সেকেন্ড রাউন্ড তার যে ম্যাচটা পরে আর্জেন্টিনার সাথে পরে, এবং সেখানে ইংল্যান্ড টিম 1-0 গোলে জিতে যায়, যে গোলটা হাত দিয়ে দেওয়া হয়। সো যাই হোক, তো হ্যাঁ, এটা নিয়ে এমন কোনো ইংরেজ নেই যার মধ্যে এক ধরনের ক্ষোভ নেই। বাট তহিদ ভাই, মানে এখন যারা ইংলিশ লেজেন্ডস রয়েছেন, গ্যারি লিনেকার অফকোর্স উনি ওপেনলি এটা স্বীকার করেন, অ্যাডমিট করেন, প্লাস ওই সময় যারা অ্যালেন শিয়ারার, আমি যদি আরেকটু আগে যাই, রবি ফাউলার বা একই সমসাময়িক, ওরা কিন্তু ম্যারাডোনাকে বারবার ইন্সপিরেশন বলেন। স্পেশালি গ্যারি লিনেকার ম্যারাডোনার বলা যায় এক ধরনের ভক্তই, অ্যান্ড উনি ওপেনলি বলেছেন যে 86 এর সেকেন্ড গোলটা করার পর ফার্স্ট টাইম ইন হিজ লাইফ হি ফেল্ট লাইক হি অট টু অ্যাপ্লড। ওটা করেন নাই মাঠের মধ্যে, অফকোর্স। তো এই জিনিসটা কেন, মানে এই প্রশংসাটা কেন ওদের কাছ থেকে? সত্যি কথা বলতে এটা একটা ইংরেজ বৈশিষ্ট্য কি টু they don't mean it. No, of course they mean it. They acknowledge the skills of the adversary. প্রতিপক্ষের যে দক্ষতা সেটাকে তারা কিন্তু স্বীকৃতি দেয়, শত্রু হলেও। এখানে ছোট্ট একটা ইতিহাসের ঘটনা বলি। বাঘা যতীন জি আমাদের বিপ্লবী ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। শেষ যখন তার যুদ্ধটা হয়, সেখানে কিন্তু বাঘা যতীন এবং তার যে সাঙ্গপাঙ্গরা, তার যে সহকর্মীরা, তারা কিন্তু আটক পড়ে যায়, চারিদিকে ব্রিটিশ পুলিশ তাদের ঘিরে ফেলে, এবং উনি কিন্তু খুব মারাত্মকভাবে জখম হন, আহত হন, এবং শেষমেশ যখন তিনি মারা যান হাসপাতালে, তখন কিন্তু ব্রিটিশ যে অফিসার, সে কিন্তু তাকে স্যালুট দিয়েছিল। সে বলেছিল যে আমি তোমার যে দেশপ্রেম আর কারেজ এবং তোমার যে সাহস, বীরত্ব, এটাকে আমি সম্মান জানাই, কিন্তু আমাকে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। সুতরাং এইটা কিন্তু ইংরেজিদের মধ্যে আছে, যে to acknowledge the skill, I would say the talent of your adversary. একটু বর্তমান সময় চলে আসি। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা প্রচন্ড হাইপড করে ফেলেছে অলরেডি ইংলিশ মিডিয়া, আমরা দেখছি। কিন্তু ইংলিশ মিডিয়ার একটা বৈশিষ্ট্য, আপনার সাথে অফ ক্যামেরা কথা হচ্ছিল, what about this is coming home, মানে কেন ওরা গত 2000, আমি যতদিন দেখি ইংল্যান্ডের খেলা, আমার 94-এ তোরা খেলে নাই, 98 থেকে মনে আছে আমার, ইংল্যান্ডেরই জিততে হবে বিশ্বকাপ, আর কোন দল নাই। ওই দলটা একটু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসলে ইজ কামিং হোম, ইংল্যান্ড জিতবে, মানে আপনি ছিলেন ওই জায়গাটায়, সাইকোলজিটা কি আসলে? ওদের মধ্যে একটা মনোভাব কাজ করে যে ফুটবলটা আমাদের খেলা, আমরাই শিখেছি সবাইকে, হ্যাঁ, এবং আমাদের কাছে আসা উচিত। So since you said England 94 ছিল না, England were also not present in 74 and 78. Exactly. তারা কিন্তু পুরো 70s they were totally absent. Right. They came back in 82. 82-তে ফিরে সবচেয়ে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে গোলটা মনে তারা করেছিল, ব্রায়ান রবসন, হ্যাঁ, যতটুকু আমার মনে পড়ে। So তো ইটস কামিং হোম, এটা একটা নিজেকে প্রবোধ দেওয়া, যেটা বাংলায় যদি আমরা বলতে চাই, যে আমাদের কাছে আমাদের জিনিস ফেরত আসবে। তো ওরা মনে করে যে ফুটবল খেলাটা আমাদের এবং আমাদের কাছে থাকা উচিত। এটার সাথে আমরা একটু অন্যভাবে জিনিসটা একটু আমরা এটাকে নিতে পারি, একটা স্পোর্টসম্যানশিপ একটা ভঙ্গিতে জিনিসটা নিতে পারি, যদিও অনেকে জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেয়, চিন্তা করি এটার সাথে একটা
ঔপনিবেশিকতার কলোনিয়াল একটা সম্পৃক্ততা রয়েছে, বা ঔপনিবেশিক মানসিকতার একটা সম্পর্ক রয়েছে, এগুলো এখন কিছুই না। সবাই এখন এটা মজা করেই করে, এটা একটা ঠাট্টার ছলে অনেকটা মজার জন্য এটা বলে থাকে। আজকের ম্যাচটা স্পেশালি আর্জেন্টিনা এগেইনস্টে ইংল্যান্ডের যারা ফর্মার গ্রেটস আছেন, আমি জো কোলের ইন্টারভিউ দেখছিলাম, সেম গোজ ফর ট্রয় ডিনি, ওয়াটফোর্ডের স্ট্রাইকার, ওরা সবাইকে বলছেন পডকাস্টগুলোতে বিভিন্ন, বিন ফলোইং দেম, যে আর্জেন্টিনা হ্যাজ নো চান্স, মানে অ্যাবসলুটলি ইংল্যান্ডের কেউ আর্জেন্টিনাকে কোনো সুযোগ দিচ্ছে না। হাইন্ডসাইড আর্জেন্টাইনরা ইংল্যান্ডের প্রতি দে হ্যাভ দিস রেসপেক্ট। স্কালোনি কথা বলেছেন, লিওনেল মেসি পর্যন্ত কথা বলেছেন যে ওরা একটা পাওয়ার হাউস, ওদের সাথে ইটস দ্য ফার্স্ট টাইম যে মেসি ইংল্যান্ডের এগেনস্টে খেলছেন। ও বলেছে আমি এরকম একটা পাওয়ার হাউস দলের এগেনস্টে খেলতে চাই। ইংল্যান্ড কিন্তু আর্জেন্টিনাকে আসলে আমি জানি না এই রেসপেক্টটা দিচ্ছে কিনা, এটা নিয়ে হোয়াট ডু ইউ থিংক? না, এটা একটা শব্দ মনে আসছে, ডাচ কারেজ। সো মানে ইংল্যান্ড যেটা চেষ্টা করছে যে প্রতিকূলতার মুখেও সে নিজের সাহসটা বজায় রাখছে, putting up a brave face. সত্যি কথা বলতে, they know what Argentina is capable of. আর্জেন্টিনা আমরা যদি বিগত খেলাগুলো দেখে থাকি, আমরা দেখব যে লাস্ট 15-20 মিনিটে ওরা কিন্তু বিধ্বংসী হয়ে ওঠে, একদম বিধ্বংসী ওঠে, এবং তারা এমন মনে হয় যে তারা জীবন দিয়ে দেবে কিন্তু গোল তাকে আদায় করতে হবে। সুতরাং এইটা আমার মনে হয় আজকেও করবে তারা, যদি আগে গোল হজমও করে। সো এটা হচ্ছে আর্জেন্টিনার কৌশল। ইংল্যান্ড এখন বলছে ঠিকই, কিন্তু তখন আর্জেন্টিনার ওই বিধ্বংসী যে ভূমিকা, বিধ্বংসী যে তার আক্রমণ, এটার সামনে তারা কি করবে এটা এখন বলা যাচ্ছে না। সো এই অনস্লট in the last 20 minutes, from what I've seen in the past, it can absolutely dismantle any defense. Right. তহিদ ভাই, লাস্টে আমাদের অবশ্যই একজন কিনে কথা বলতে হবে, ওকে নিয়ে কথা না বলে আসলে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের প্রসঙ্গ শেষ হবে না। লিওনেল মেসি, আপনি ম্যারাডোনাকে দেখেছেন, ইউভ সিন প্লাটিনি, ইউভ সিন সক্রেটিস, ইউভ সিন জিকো, আমরা যাদের দেখি নাই, আমরা জিডান দেখেছি, রোনালদিনিও দেখেছি, বাট as a sports journalist I've never seen anyone like Lionel Messi. Me neither. Your opinion on him? ও অনন্য। আমাদের সমাজে আমরা অনেক ধরনের স্ট্রাইক, প্রতি বিশ্বকাপে অনেক স্ট্রাইকার আসে, অনেক দলের প্রচুর নাম করা স্ট্রাইকারও আসে, সবই দেখেছি। ম্যারাডোনা ছিলেন, ম্যারিও ক্যাম্পেসও ছিল আগে, তারপরে গারি লিনেকার, সবাইকে দেখলাম, প্ল্যাটিনি, তারপরে রসি, এর পর্যায়ে, এবং সে তার বয়সটা দেখতে হবে, 39, তো মনে হচ্ছে যে সে এখন স্ফুলিঙ্গ হয়ে গিয়েছে একটা, হিজ লাইক এ ফ্লেম এখন। So if I refer to him sometimes, I remember this idiom that the last flicker before the lamp dies out. কিন্তু এই ফ্লিকার, it's an enduring flicker. তো ও এখন যেটা দেখাচ্ছে, এই যে ঝলকটা, এটা তো দুর্দান্ত। আসলে সত্যি কথা বলতে, মেসি পরের আর্জেন্টিনা কেমন হবে, বা মেসির পরবর্তী ওয়ার্ল্ড কাপ কেমন হবে, এটা অনেক বিষয় চিন্তা করলেই মনটা বিষণ্ণ হয়ে যায়। কারণ ওয়ার্ল্ড কাপে কিন্তু যে দলের সাপোর্ট হোক, সবাই কিন্তু দেখতে চায় ওর খেলা, কি করছে, কেমন করছে, কিভাবে খেলে। সো ওকে তো আসলে মনে হয় যে এটা মনে হয় সৃষ্টিকর্তা নিজের হাতে বানিয়েছে। রাইট। লাস্ট কোয়েশ্চেন বিফোর উই র্যাপ ইট আপ উইথ ইওর প্রেডিকশনস, সেটা হচ্ছে আর্জেন্টিনা দল নিয়ে প্রতিবারই কিছু না কিছু কন্ট্রোভার্সিস হয়, এবারও হচ্ছে। ফিফা's favorite team, Lionel Messi's FIFA's prince or something like this. এটা কি নতুন কোনো ফেনোমেনন? এটা আপনারাও দেখেছেন ওই সময় যে আসলে একটা দলকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি হতো প্রত্যেক ওয়ার্ল্ড কাপে? আগে কখনো এইভাবে দেখিনি, সত্যি কথা বলতে। হ্যাঁ, কন্ট্রোভার্সি, বিতর্ক তো সবসময় থেকে যায় না। তবে আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিই, আমার মনে আছে 9 or 10, 94-এ ঢাকায় মিছিল হয়েছিল, ফিফার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ম্যারাডোনাকে যখন ইয়ে করে দিল, না বলে যে ডোপ টেস্টে, এক্স্যাক্টলি, মিছিল হয়েছিল, তখন তো এটা আর্জেন্টিনার বিপক্ষে ছিল। না, আমি বলছি যে যে কোনো দলের এরকম একটা, অবশ্যই। হ্যাঁ, তখন তো 94-তে ফিরে আসার জন্য ম্যারাডোনা কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে হয়েছিল। এটা কিন্তু ইউটিউবে পাওয়া যায়, কারণ ম্যারাডোনা কিন্তু মুটিয়ে গিয়েছিল, তারপরে তার ফিটনেস ছিল না, এবং আমার যতটুকু মনে পড়ে খেলাটা মানে গ্রিসের সাথে ছিল, আসে এই যে গোল করলো,
এবং তো বাটিস্টুটা হ্যাট্রিক করেছিলেন হ্যাঁ ম্যাচে। অ্যাবসলিউটলি। সো ওই খেলায় এটা এই যে ডোপ টেস্টটা যে হলো এটার পিছনেও কাহিনী আছে। হুম, এটাকে ডকুমেন্টারি আছে, সেখানে বলা হয়েছে যে ম্যারাডোনা গোল পরবর্তী যে উদযাপনটা করেছিল এটা অনেক সময় স্বাভাবিক ছিল না, হুম, যে কারণে ওটাকে ডোপ টেস্ট করা হয়। হ্যাঁ হয়েছে, অ্যাবসলিউটলি, যে কেন ওকে বের করে দেওয়া হলো বা এরকম। হ্যাঁ এটা থেকেই যায়, কিন্তু আসলে কি সত্যি কথা বলতে বিতর্ক যদি না থাকে বিশ্বকাপের আনন্দটা থাকবে না, উত্তেজনা থাকবে না। আমরা তো একটা মেরে বিশ্বকাপ দেখতে চাই না। কিছু বিতর্ক থাকবে, কিছু ক্ষোভ থাকবে, কিছু মিছিল হবে, কিছু ধর বাকবিতণ্ডা Conspiracy হবে। হবে। কিন্তু কিন্তু যাই হোক, কিন্তু কখনোই এটা এর থেকে বেশি হওয়া উচিত নয়, যে এটা মারামারি পর্যায়ে চলে যাওয়া বা জীবন দিতে হয়, মৃত্যু হয়েছে মৃত্যু এবার বেশ হয়েছে না, কয়েকজনের। এটা 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 একদমই কাম্য নয়। প্রথম কথা হচ্ছে যে এগুলো তো আমাদের দেশ না, এগুলো আমাদের দেশ না। হ্যাঁ আমরা ফুটবল পছন্দ করি, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করবো বা ব্রাজিলের সাপোর্ট করবো বা আমরা ইংল্যান্ডের সাপোর্ট করবো, যাকেই আমরা সমর্থন দিই, কিন্তু কোনো দলের জন্য হয়ে এটা একদম জীবন বাজি রেখে কোনো কিছু করা এটা কোনোদিনই কাম্য নয়। অলরাইট, লাস্টলি আমি প্রেডিকশনটা জানতে চাই আপনার আজকের ম্যাচ নিয়ে, ইংল্যান্ড আর্জেন্টিনা। প্রেডিকশন খুব কঠিন। হোয়াট ইউর হার্ট সেজ এন্ড হোয়াট ইউর মাইন্ড সেজ, ব্রেন সেজ। না আমার তো দুটোই বলছে আর্জেন্টিনা। স্কোর লাইন? 2-1 হওয়ার সম্ভাবনা আছে। রাইট তহিদ ভাই, অনেক ধন্যবাদ আপনার অনেক সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। হ্যাঁ। এই ছিল আজকের আয়োজনে, আমরা আবারও ফিরবো আগামীকাল একই প্ল্যাটফর্মে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশে।